নিটল টাটা গ্রুপ নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতেই আমাদের অতিথিরা তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরুর আগে দর্শকদের জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আগামীকাল থেকে তো সবকিছুই সীমিত পরিসরে স্বাভাবিক হতে যাচ্ছে, কিন্তু আজকে দিনভর আমরা গণমাধ্যমগুলোতে যে চিত্রগুলো দেখেছি, যে সাধারণ মানুষ যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী হচ্ছে, যেহেতু আগামীকাল থেকে অফিস আদালত খুলে যাচ্ছে, তো সেখানে সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে গণপরিবহন কেন আগে থেকে চালুর সিদ্ধান্ত হলো না। কাল থেকে অফিস আদালত খুলছে, কাল থেকে আবার গণপরিবহন, যদিও বাস পরশু দিন থেকে শুরু হচ্ছে, তাহলে এই দুটো জিনিস একসাথে হওয়াতে কি মানুষের ভোগান্তি বেড়ে গেল কিনা? এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, যখন করোনা সংকটের মোজাম্মেল হক চৌধুরী, আমরা নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়ে মন্তব্য, মতামত নিতে আসবো, তবে আমরা শওকত মাহমুদ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছিলাম। আপনি আসলে কি মনে করেন, সিদ্ধান্তটি কেমন হলো? আসলে সিদ্ধান্তটি খুব বাস্তবোচিত হয়নি এবং সকল মহল থেকে আমরা দেখছি যে এই যে হঠাৎ করে এই লকডাউন খোলা না, আসলে ছুটিটা প্রত্যাহার করে নেওয়া, যে সবকিছু শিথিল করে দেওয়া হচ্ছে, এটা হয়তো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যেমন আজকের যে মৃতের পরিসংখ্যান, যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং বাংলাদেশে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা কিন্তু অন্যান্য দেশের চেয়ে বেশি। সেই পরিস্থিতিকে আপনি বিবেচনায় না নিয়ে আপনি সবকিছু খুলে দিচ্ছেন, এটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে, এবং ডাক্তাররা, বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক মহল থেকেও কিন্তু এই শিথিলকে একটা হত্যার সামিল বলে অনেকে মন্তব্য করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট কেন এই শিথিলতার দিকে গেল, যে সবকিছু খুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সীমিতভাবে। সীমিত শব্দটা এখানে খুব হাস্যকর, কারণ পরিবহন কখনো সীমিত ভাবে চলাচল করে না। ইভেন ট্রেন সার্ভিসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, বলা হচ্ছে অর্ধেক টিকিট বিক্রি করবে, সিটিং হবে, কিন্তু বাংলাদেশ রেলওয়ে স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করে। স্ট্যান্ডিং প্যাসেঞ্জারদেরকে আপনি আটকাবেন কি করে? যেই সব স্টেশনে ট্রেন থামে, ওইসব স্থানীয় ভাবে তখন ট্রেনটার উপর কিন্তু ওই স্থানীয় প্রভাবই সবচেয়ে বেশি থাকে। আপনি একটা স্টেশন থেকে যদি লোকজন উঠে যেতে চায়, ট্রেনের বা বাংলাদেশের পুলিশের বা রেলওয়ে পুলিশের সেই সক্ষমতা নেই মানুষকে আটকে না। শওকত মাহমুদ, এখানে এটি তো ট্রেন চলাচল আসলে যাত্রীকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেটি তো শুরু হচ্ছে আগামীকাল থেকে, কিন্তু আগামীকালই যাদের অফিস আদালত খোলা, কর্মস্থল খোলা, তারা কি কালকে সেই ট্রেনের টিকিট কেটে 50% যে টিকিট, সেটি কেটে তারপরে নির্ধারিত সময় তার অফিসে বা কর্মস্থলে যোগ দিতে পারবেন? এই সিদ্ধান্ত গণপরিবহনের কথা যেটা বলা হচ্ছে, যারা কালকে থেকে তাদের কর্মস্থলে যোগ দিবেন, তারা কিভাবে ঢাকামুখী হবে? কারণ এখন সঠিক, এটা তো মূলত সরকারি অফিসে যারা চাকরি করেন, বেসরকারি অফিস কিন্তু খুলে দিচ্ছে না। সরকারি অফিসে যারা চাকরি করেন তাদের জন্য প্রযোজ্য, এবং তারা একদিনের নোটিশে কিভাবে আসবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। আবার একই সঙ্গে গণপরিবহন খোলা হচ্ছে মরার উপর আরেকটা খাড়ার ঘা দিয়ে, যে পরিবহন ভাড়া 80% বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে এবং সিদ্ধান্ত হচ্ছে, যেখানে মানুষের আয় কমে গেছে, আয় বন্ধ, সেখানে আপনি মানুষকে পরিবহনের ক্ষেত্রে 80% ভাড়া বাড়িয়ে দেবেন। এটা আমি মনে করি যে এক ধরনের এটা চরম নিন্দামূলক কাজ হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং চিকিৎসা আমি বলা হচ্ছে যে অনেক জায়গায় মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। জনগণের দাবি এখন ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাসপাতালের সামনে থাকা, যে হাসপাতালগুলি যে রোগী রিফিউজ করছে, চিকিৎসা দিতে চাইছে না, রোগী এর ভর্তি করতে চাইছে না, সেই সব ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের কাজ করা উচিত। এখন জনগণকে সাহায্য করার জন্য কে বাসে উঠে পড়লো অতিরিক্ত, কে ট্রেনে উঠে পড়লো, এগুলি দেখার জন্য ভ্রাম্যমাণ আদালত, আমি মনে করি যে পুরো জিনিসটাই একটা হাস্যকর
এবং অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। জি, এই বিষয়ে আরো নিশ্চয়ই আপনার মন্তব্য শুনবো, তবে জনাব শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে একই দিনে যখন কর্মস্থল বা অফিস আদালত খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো, সেই সময় গণপরিবহনটি আগে থেকে খুলে দেওয়ার সিদ্ধান্তটি হলে এই যে দিনভর আমরা মানুষের ভোগান্তি দেখলাম, সেটি আসলে কিছুটা কম হতো কিনা? অবশ্যই, যেমন ধরেন এইটা সমন্বয়হীনতার আরেকটা লক্ষণ, যে এক একটা ইউনিট নিজের মতো করে কাজ করছে। যেমন ধরেন সড়ক ও জনপথ, এই সিদ্ধান্তটি যেহেতু আগামীকাল থেকে অফিস খোলা, আমি মনে করি যে অন্তত আজকে থেকে গণপরিবহন চালু থাকা উচিত ছিল। তো যদি আজকে থেকে অন্তত গণপরিবহন চালু থাকতো, তাহলে এই যে মানুষগুলো আজকে সারাদিন নানা কষ্টের মধ্য দিয়ে ঢাকা শহরে এসেছে, তাদের হয়তো এই কষ্টটা লাঘব হতো। তো সেক্ষেত্রে আরেকটা যুক্তি হয়তো সরকার পক্ষ থেকে দেখানো যেতে পারে, সেটা হলো যে যে এই যে যারা সরকারি অফিস আদালতে চাকরি করে, তাদেরকে তো তাদের জায়গায় অবস্থান করতে বলা হয়েছিল। তাদেরকে কিন্তু দেশের বাইরে বা ঢাকার বাইরে, ঢাকায় যারা চাকরি করে তাদেরকে ঢাকার বাইরে যেতে নিষেধ করা হয়েছিল। তো তারা সেটি হয়তো মানেননি, যারা বাইরে গিয়েছেন। তারপরে আমি মনে করি যে সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য হলেও আজকে থেকে গণপরিবহনটি চালু হতে পারত, এবং সেটি চালু হলে মানুষের জন্য সুবিধা হতো। তবে এই যে কালকে থেকে যে সবকিছু আমরা সীমিত আকারে, কোট আনকোট, যে সীমিত শব্দটা অনেক জনপ্রিয় হয়েছে ইদানিং কালে, তো এই যে সীমিত আকারে খুলছি, এটার পিছনেও দুই ধরনের যুক্তি। একটা যুক্তি হচ্ছে যে অর্থনীতির অবস্থায়, যে ধরেন আমাদের মতো দেশে ৬৬ দিন বন্ধ করে রেখে অর্থনীতির চাকা তো অচল হয়ে পড়বে। এখন অর্থনীতির চাকাকে সচল রাখতে গেলে আমাদেরকে খুলতে হবে, এটা একটা। আরেকটা যুক্তি হচ্ছে, যেহেতু এই ভাইরাসের কোনো মাথা মুন্ডু নাই, খুব সহসাই যে এর থেকে আমরা বেরোতে পারবো তাও না। যেমন দেখেন, আমরা যদি এই যে প্রেডিকশন গুলো দেখি, প্রথমে কি বলা হয়েছিল যে এপ্রিলে আমরা পিকে পৌঁছাবো, তারপরে বলা হলো মেয়ের ফার্স্ট উইকে পিকে পৌঁছাবো, মেয়ের মাঝামাঝি পিকে পৌঁছাবো। এখন মে শেষ হয়ে যাচ্ছে, এখন জুনকে আসলে বলা হচ্ছে, জুনের সামনে 3 সপ্তাহ, জুনে পিকে। তাহলে এটা কিসের ভিত্তিতে আমরা এই পিকটাকে গণনা করছি? আসলে আমরা হয়তো পিকেই আছি। আমরা যেহেতু পর্যাপ্ত পরিমাণে টেস্ট করতে পারছি না, আমাদের টেস্টের সামর্থ্য যেহেতু 10 থেকে 11,000, আমরা হয়তো ইতিমধ্যে পিকে আছি। তো এই যে পিকে থাকাকালীন সময়ে, হ্যাঁ, আপনার বিশেষজ্ঞরা বলছেন, আমি নিজেও মনে করি যে হ্যাঁ, আরো কিছুদিন পরে যদি আমরা সবকিছু খুলতে পারতাম তাহলে ভালো হতো। আমার ধারণা যে ইকোনমির চাপটা এতটাই বেশি। আমি বিভিন্ন জনের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে কথা বলে যেটা দেখেছি, যে ইকোনমিকে যদি আপনার সংরক্ষণ করতে হয়, রিসেশনের হাত থেকে, যদি বড় ধরনের রিসেশনের হাত থেকে যদি বাঁচাতে হয়, তাহলে ইকোনমিক কর্মকাণ্ড শুরু করতে হবে। শুরুটা করাতে আসলে কম বেশি আপত্তি কারোরই থাকবার কথা নয়, কিন্তু যারা শুরু করবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী হচ্ছেন, তাদের এই যাতায়াত সমস্যাটা নিয়ে আজকে আমরা একটু বেশি কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। এবার আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি যে রেলের ভাড়া বাড়ছে না, আমরা দেখলাম যে বিমান ভাড়া বাড়ছে না, নৌপথেরও ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও সবাই বলছে, বিশেষ করে ট্রেন আর বিমানে তো অর্ধেক যাত্রীর কথাই বলছে, বাসের মতোই। কিন্তু বাস ভাড়া কেন 80% তাহলে বাড়ানো হলো, এবং সেটা কতটা যৌক্তিক হলো? মোজাম্মেল হক চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? এটা কোনো অবস্থায় যৌক্তিক হয়নি, কেননা এখানে আপনি জানেন প্রায় দীর্ঘ 2 মাসের বেশি আমাদের এখানে সাধারণ ছুটি বা লকডাউনের কারণে দেশের জনগণ নিদারুণ অর্থ সংকটে পড়েছে, এবং মানুষ কর্ম হারিয়ে সাধারণ মানুষজন নিদারুণ অর্থ সংকটে রয়েছে। এমত অবস্থায় যদি অফিস আদালত চালু করা হয়, যে স্বাভাবিকভাবে খুলে দেওয়া হয়, কিন্তু সব কাজকর্ম কিন্তু সঠিকভাবে এখন হবে না, এবং আয় রোজগারও মানুষের এখন সঠিকভাবে হবে এমনটি কোনো নিশ্চয় নেই। কেননা করোনা সংক্রমণ যেভাবে ভয়াবহভাবে বাড়ছে, মানুষজনের একটি অংশ, সে কারণে আমরা মনে করি এখানে এখন যে ভাড়াটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা স্বাস্থ্যবিধি মানার অজুহাতেই কিন্তু বাড়ানো হচ্ছে। আসলে কোনো অজুহাতে বাড়া একবার বাড়লে এটাকে নিয়ন্ত্রণে আনা, এটাকে কমানো, আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা, এটা অতীতে কেউ পারেনি এবং এবারও পারবে না। এটা কিন্তু প্রমাণিত হবে, হয়তো পরে হবে,
কিন্তু এটা প্রমাণিত হবে। জি, মোজাম্মেল হক চৌধুরী, সেই সাথে আরেকটি প্রশ্ন ছোট্ট আপনার কাছে রাখতে চাই। আজকে যে বৈঠকটি হলো, যে এই ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএ এবং মালিক পক্ষের তরফের যেই দুই পক্ষের বৈঠকটি হচ্ছে, সেখানে যাত্রী কল্যাণ মানে যাত্রীদের তরফ থেকে পাশাপাশি শ্রমিকদের তরফ থেকেও কিন্তু আমরা কাউকে উপস্থিত দেখতে পাইনি। আপনারা কি জাননি নাকি আপনারা ডাক পাননি, বা তাহলে কি বৈঠকটা আসলে একতরফা হয়ে গেল কিনা? না, এটা আমরা দেখছি বেশ কয়েক বছর যাবত ভাড়া নির্ধারণটা করা হয় একচেটিয়া ভাবে করে, আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। কেননা আমরা যদি উপস্থিত থাকি সেই জায়গাতে তারা যৌক্তিকতার কাছে হেরে যায় এবং বাড়ানোর কোনো সুযোগ পায় না। আমি যদি সেই সমস্ত যৌক্তিক কয়েকটা পয়েন্ট আপনার সামনে জাতির কাছে তুলে ধরি, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি একটা বলতে পারি। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে 20% আসন খালি রাখা হয় এবং প্রত্যেকটা বড় বাসে 10 থেকে 15টা এবং মিনি বাসে 10টা আসন অতিরিক্ত এমনিতেই আছে। তাইলে আমরা 20টা আসন আমাদের এমনিতেই বর্ধিত রয়েছে। তার উপরে বলা হয়েছে গতকালের যে সড়ক যোগাযোগ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, এখানে বলা আছে পরিবারের লোকজন পাশের সিটে বসে যেতে পারবে। তাহলে পরিবারের লোকজন যদি পাশের সিটে বসে যায়, এবং আপনি আরো একটা বিষয় জানেন, একটা গাড়িকে জি, জনাব মোজাম্মেল হক চৌধুরী, নিশ্চয়ই আমরা আপনার যে যুক্তিগুলো তুলে ধরতে চাচ্ছেন সেগুলো শুনবো, তবে একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিতে চাই। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাওয়ার আগে মোজাম্মেল হক চৌধুরী, আপনি বলছিলেন যে এই যে 80% গণপরিবহন বিশেষ করে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সেটা কতটা আসলে যুক্তিযুক্ত হলো। পাশাপাশি আরেকটি জিনিস জানতে চাই যে এই ভাড়া বাড়িয়েও যে তারা নিয়ম মাফিক চালাবেন গাড়ি, তার নিশ্চয়তা আসলে কতটুকু দেওয়া যাবে? প্রথমে আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা দিতে চাই। এখানে যে সমস্ত স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, যে সমস্ত নিয়ম কানুনের কথাগুলো বলা হয়েছে, এগুলো আসলে আমরা অতীতের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি। এগুলো মূলত কাগজে পত্রে থাকবে, বাস্তবায়নে কিন্তু আলোর মুখ দেখবে না। কেন দেখবে না? এখানে বাস্তবায়ন কারা করবেন? বাস্তবায়ন করার জন্য আজকের প্রথম আলোর খবরে বলা হচ্ছে বাস্তবায়ন করবে মালিক শ্রমিক। এখন বাস্তবায়ন যদি মালিক শ্রমিক বলা হয়, মালিকরা মূলত গাড়িটা দিয়ে তারা বাসায় থাকেন, অন্যদিকে শ্রমিকরা আপনারা জানেন দীর্ঘ 66 দিন বন্ধ থাকার কারণে আমাদের শ্রমিক ভাইরা কিন্তু অনেকে নিদারুণ অত কষ্টে আছে। তাদের কাছে এখন জীবন জীবিকা আছে, এই যে স্বাস্থ্যবিধি মানাচ্ছে, বেশি অর্থ আয় করা, এটার জন্য প্রতিযোগিতায় নামা, এটা কিন্তু তার জন্য তো মোজাম্মেল হক, তার জন্য তো বলা হয়েছে যে ভ্রাম্যমাণ টিম বা আদালত কিন্তু মাঠে কাজ করবে, এমন একটি নির্দেশনাও কিন্তু আছে। এই ব্যাপারে আমাদের এই যে শ্রদ্ধেয় সাংবাদিক শওকত মাহমুদ সাহেব বলেছেন, তারপর আমি যুক্ত করতে চাই, বিআরটি এর মাত্র 7 থেকে 8 জন ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু সেটা কেবল ঢাকায়, তাদের অনেকেই কিন্তু ছুটিতে, এবং আবার চট্টগ্রামে একজন মাত্র ম্যাজিস্ট্রেট আছে, আর বাংলাদেশের কোথাও কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট নাই। তাহলে সারা দেশের গাড়িগুলো দেখবে কে? রাজধানীতে 2-3টা মোবাইল কোড বসলে এটা কিন্তু মোবাইল কোডের বিষয় নয়, এগুলো কিন্তু মুড়ে মুড়ে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উচিত। স্টপেজে নিয়ম কানুন গুলো মানানোর জন্য লোকজন থাকা উচিত। সে কারণে আমরা গত পরশুদিন দাবি করেছিলাম, আমরা একটা অনলাইনে জানিয়েছি, বিবৃতি দিয়ে জানিয়েছি, এই যে গণপরিবহন গুলো চালু করা হচ্ছে এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে করা হোক। তাহলে এই করোনা সংকটকালীন সময়ে যদি পরিবহন গুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চালু করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশে স্ট্রংলি স্বাস্থ্যবিধিটা মানানো যাইতো এবং জনগণের ঝুঁকিটা কিন্তু কমানো যাইতো। এখন আমাদেরকে ঝুঁকি তো হচ্ছে। জি, মোজাম্মেল হক, আমরা শুনবো, তবে আমরা এবার জনাব শফিউল আলম ভূঁইয়া আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে প্রথম দুটি প্রশ্ন। একটি হচ্ছে আজকে যেই ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্তটি, যদিও তারা বলছে এটি ভাড়া বাড়ানো নয়, সমন্বয় করা একটি ব্যাপার, এটি আসলে কতটা যুক্তিযুক্ত হলো, একতরফা হয়ে গেল কিনা? কারণ এখানে বলছিলাম যে দুটি পক্ষ অনুপস্থিত ছিল, যাত্রীদের তরফ থেকে, শ্রমিকদের তরফ থেকে। পাশাপাশি এই যে সিট ফাঁকা রাখার একটি বিধান বেঁধে দেওয়া হলো, সেটি আসলে কতটা খাতায় কলমে বাস্তবায়ন সম্ভব হবে?
যেমন আজকে যে বলা হচ্ছে ভাড়া সমন্বয়, সমন্বয় শব্দটি আমি বুঝতে পারিনি। আমি মনে করি যে ভাড়া ৮০% বেড়ে গেল। আমি যদি আজকে বাসে চলাচল করতে চাই তাহলে আমাকে ৮০% বেশি ভাড়া বাস মালিককে দিতে হবে। তো এখন এই পরিস্থিতিতে হ্যাঁ, যদি তারা কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে চায় তাহলে তাদের বাস ভাড়া কিছুটা বাড়াতে হবে। সেই বাড়ানোটা ৮০% কিভাবে হয়? ৮০% কোনোভাবেই সেটি হতে পারে না। তো সেটি হয়তো বা ধরেন ৩০% বা ম্যাক্সিমাম ৪০% হলে হতো, কারণ যারা বাসে চলাচল করবেন তাদেরও কিন্তু পকেটের অবস্থা খারাপ। তারাও কিন্তু করোনায় আক্রান্ত, করোনার কারণে তাদের অর্থনীতি, তারাও ব্যক্তিগতভাবে বিপর্যস্ত। তো আমি জানি না কারা কেন কিভাবে এই ৮০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তারা সাধারণ মানুষের বিষয়টি বিবেচনায় নিয়েছে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয়েছে যে বাস মালিকদের স্বার্থটাই এখানে প্রাধান্য পেয়েছে। আর দ্বিতীয়ত যে কথাটি বলা হচ্ছে যে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করবে, ঢাকা শহরে আমরা দেখেছি, যেটা একটু আগে আমরা মোজাম্মেল সাহেবের কাছে শুনছিলাম, যে ভাড়া নির্ধারিত হয় 10 থেকে 15টা সিট খালি ধরে নিয়ে। তো আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি বা ঢাকা শহরে চলাচল করি, আমরা কিন্তু কোনোদিন ঢাকা শহরে যে চিত্রটা বাসের আমরা দেখি যে বাসে ঝুলতে ঝুলতে মানুষ যায়, সিট খালি থাকার তো প্রশ্নই ওঠে না, দাঁড়িয়ে থাকে, ঝুলে যায়। হ্যাঁ, এখন কিছু কিছু সিটিং সার্ভিস চালু হয়েছে, কিন্তু সেগুলোতেও কিন্তু স্ট্যান্ডিং প্যাসেঞ্জার আমরা দেখি। তো এখন এই পরিস্থিতিতে যখন মানুষের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, সেক্ষেত্রে সে প্রেফার করবে বাসে ওঠা, এবং সেই বাসে ওঠার জন্য এখন অর্ধেক যাত্রী কিভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করব? বাসের শ্রমিক মালিকরাই বা কিভাবে এটা নিয়ন্ত্রণ করবেন? আমি মনে করি যে, আমি আশঙ্কা করছি যে এটা হয়তো আরেকটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, এই সেন্সে যে বাসে আবার মানুষ গাদাগাদি করেই যাবে, উপরন্তু তাকে ৮০% ভাড়া দিয়ে গাদাগাদি করে চলাচল করতে হবে। তো সেই জন্যে আমি ধরেন পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার একটা আহ্বান থাকবে যে কালকে বা ১ তারিখ থেকে যখন এই জনপরিবহন গুলো চালু হবে, তারা যাতে একটা সতর্ক দৃষ্টি রাখেন। যেহেতু মানুষের কাছ থেকে ৮০% ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এই জায়গাতে আমি বলবো ৮০% ভাড়া বেশি নেওয়ার জায়গায় ভাড়াটাও ৪০% নিয়ে আসেন। জি। পাশাপাশি আবার এই মনিটরিংটা করা জরুরি যে আসলেই অর্ধেক যাত্রী নিয়ে চলছে কিনা। যদি দেখা যায় যে না, অর্ধেক যাত্রী নিয়ে চলছে না, তাহলে ভাড়া আগের জায়গায় নিয়ে আসা সমুচিত বলে আমি মনে করি। জি, কারণ আমরা সকল পক্ষের দিকে নজর দিয়েই কিন্তু একটা সমাধানে আসতে হবে। কোনো পক্ষকে বেশি দেখে, কোনো পক্ষকে না দেখে কোনো সমাধানে জি, আসাটা কেননা যৌক্তিক আমরা জানি যে এই গণপরিবহনে যারা চড়বেন তারা কিন্তু সেই মধ্যবিত্ত শ্রেণী, এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি আসলে ভুক্তভোগী অর্থনৈতিকভাবে, যেটি আমরা কম বেশি সবাই জানি। মোজাম্মেল হক, আপনার কাছে আবারও ছোট্ট করে একটু জানতে চাইবো, যেটা আপনি বলছিলেন পয়েন্ট আকারে, যে রেল, ট্রেন অথবা বিমানের মতো যে যানবাহনগুলো আছে সেগুলোতে কিন্তু ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, তারাও কিন্তু অর্ধেক পরিবহন করবে যাত্রী। তাহলে বাস কেন আসলে এই সিদ্ধান্তটি নিল? তাদের আসলে কি লস হচ্ছে? দেখুন, এখানে বাসের সিদ্ধান্তটা কে নিয়েছে এটা আগে দেখতে হবে। এখানে সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ এবং বাস মালিক মালিক। পক্ষ। এখানে কিন্তু অন্য কোনো পক্ষের কোনো কথা শোনা হয়নি, অন্য কোনো পক্ষের বিষয়টি দেখাও হয়নি, এবং দেখার মতো ওখানে কেউ নাই। মূলত এখানে যেহেতু মালিক এবং সরকার, তখন এখানে জনসাধারণের কথা বলার যৌক্তিকতা দেখা। আমরা বারবার বলছি, এখনো বলছি, আগে ১ সপ্তাহের জন্য গণপরিবহন চালু করুন, দেখুন তারা স্বাস্থ্যবিধি মানে কিনা, অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করে কিনা, তারপরে দেখুন তার কত টাকা বাড়িয়ে দিলে তার লাভ হয়, কত টাকা বাড়িয়ে দিলে তার লস হবে না, এটা আগে নির্ণয় করুন, তারপরে আপনি ভাড়াটা বাস্তবায়ন করুন। এটাই আমরা আমাদের মূল বক্তব্য। কিন্তু আপনি দেখলেন না আপনার গাড়ি কত পার্সেন্ট বাড়িয়ে দিলে লাভবান হবে, মালিকরা 100% অতিরিক্ত চাইলেও আপনি 80% দিয়ে দিলেন। এটা তো পাট শাক কেনার মতো বিষয় না, এটা হলো গণমানুষের স্বার্থের বিষয়। এখানে আমরা চাই না মালিকরা লস দিয়ে ব্যবসা করুক। আসলে আমাদের এখানে বাস্তবতা হচ্ছে গণপরিবহনগুলোতে চাঁদাবাজি এবং নৈরাজ্য, হয়রানি, বিশৃঙ্খলা, এখান থেকে বেরিয়ে আসা এখন চ্যালেঞ্জের বিষয়। এটা কিন্তু একটা সুযোগ ছিল। এখন যদি সেনাবাহিনীর মধ্য দিয়ে মনিটরিংটা নিশ্চিত করা হতো, তাহলে কেবল চাঁদাবাজি বন্ধ হলে একটা গাড়িতে ২০০০ টাকা অতিরিক্ত লাভ হয়। এবং এখন বাজারে তেলের দাম বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে আছে, সুতরাং এখন তেলের দাম কমিয়ে দিলে
এখানে কিন্তু একটা রাষ্ট্রের ভর্তুকি যদি পায়, গণপরিবহন গুলো কিন্তু লাভবান হতো। সেই জায়গাতে নজরদারি না করে সেই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে জি, পরশুদিন আরেকটা জনাব মোজাম্মেল হক, আসলে 1 তারিখ থেকে তো এই সিদ্ধান্তটি কার্যকর হবার কথা, মাঝখানে একটি দিন আমরা আগামীকাল পাচ্ছি। তো দেখা যাক যে গণপরিবহনদের কাছে জনমানুষ যে জিম্মি অবস্থা অতীতে ছিল, সামনের দিনগুলোতে সেই অবস্থা থাকবে নাকি আসলে পাল্টাবে। আরেকটি বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জনাব শওকত মাহমুদ, আপনার কাছে এবার একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী আজকে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাতে আবারও নির্দেশনা দিয়েছে যারা জনপ্রতিনিধি আছে তারা যেন এই করোনা পরিস্থিতিতে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটি তো আসলে জনপ্রতিনিধিদের একেবারে মূল দায়িত্ব, যে কোনো সংকটে জনগণের পাশে দাঁড়ানো তাদের এলাকার মধ্যে। তো আপনার চোখে আসলে এই করোনা পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের তৎপরতা কতটা চোখে পড়েছে? আমি এই প্রশ্নের জবাবে আসছি, তার আগে আমি বলে নেই, করোনাটা হচ্ছে আমাদের ঘরের একটা অচেনা আগন্তুক, অপ্রত্যাশিত আগন্তুক। এখন আমরা প্রথমে বলেছি যে ওই আগন্তুকের চাইতে আমরা কিন্তু বেশি শক্তিশালী, কিন্তু এখন দেখা গেল যে না, আগন্তুকই শক্তিশালী এবং তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে থাকতে হবে। সেই জন্য আমরা সব খুলে দিচ্ছি। এবং চরম নিন্দুকের অবস্থান থেকে যদি বলি যে আমরা ত্রাণ দিতে পারছি না, মৃত্যু রোধ করতে পারছি না, চিকিৎসা ঠিক মতো দিতে পারছি না, অতএব সবকিছু ছেড়ে দিয়ে আমরা শুধু বলে দেব যে স্বাস্থ্যবিধিটা মেনে চলুন, তাহলে এটাই আমাদের দায়িত্ব। এই পর্যন্ত রেখেই সরকার কিন্তু লকডাউন করে দিচ্ছে, যেটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। এবং এই যে বাসের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, যেটা কয়েকদিন আগের কথা, যে সরকার সিটিং সার্ভিস এনশিওর করার জন্য খুব প্রশাসনিক তোড়জোড় শুরু করলেন। 4-5 দিন পর মালিকদের অনমনীয়তার জন্য তারা কর্মসূচিটি বাস্তবায়ন করতে পারলেন না। এখন আবার বলছেন যে অর্ধেক যাত্রী উঠবে, এটা তারা এনশিওর করবে ভ্রাম্যমাণ আদালত। সম্পূর্ণ হাস্যকর বিষয়। এবং এর আগে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের পরে দেখেছি যে পরিবহনকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ যেসব উদ্যোগ নিয়েছিল, কোনোটাই কিন্তু সফল হয়নি। অর্থাৎ এটা সফল হবে না। এবং পরিবহন শ্রমিকরা যখন দেখবে যে বাড়তি ভাড়া চলে যাচ্ছে মালিকদের পকেটে, আসলে ক্ষুধা তো তার বেশি, সে কি পাবে, সে তখন যাত্রী উঠাবেই, এটা স্বাভাবিক কথা। এবং যাত্রী কল্যাণ সমিতির কর্মকর্তা যিনি বললেন, আমি জানি না উনি কি সেই ভদ্রলোক কিনা যিনি সড়ক দুর্ঘটনা এবং বাস ভাড়া নিয়ে কথা বলাতে এক সময় জেলেও যেতে হয়েছিল, মেবি অন্য লোক। জি, তিনি মহাসচিব সংস্থাটির। জি। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে করোনাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এখন সরকার প্রধান বলছেন জনপ্রতিনিধিদের শনাক্ত করতে হবে, কিন্তু সরকারই তো জনপ্রতিনিধিদের দূরে ঠেলে দিয়েছে। তথাকথিত জনপ্রতিনিধি, আমি তো তাদেরকে বলবো না যে তারা বৈধভাবে নির্বাচিত। তো সচিবদেরকে আপনি জেলায় দায়িত্ব দিয়েছেন, এখন সচিবদের অবস্থান হচ্ছে জনপ্রতিনিধিদের নিচে। তো জনপ্রতিনিধিদের প্রভু যদি হয়ে যান সচিবরাই দুর্যোগের সময়, আপনিই তো জনপ্রতিনিধিদের সুযোগ দেননি করুন। অর্থাৎ এখন বলছেন পাশে কাজ করা। তো এটা আমার মনে হয় যে এটা কোন ধরনের প্রতিক্রিয়া বা ফলাফল আনবে আমার জানা নেই। সেকেন্ডলি, জনপ্রতিনিধিদের এলাকায় কেউ কাজ সেভাবে করেছেন কিনা এটা আমার জানা নেই। কারণ আমার এলাকায় দেখেছি যে কুমিল্লা 5-এ মতিন খসরু সাহেব, তিনি এলাকায় গেছেনই কম, তাকে লোকজনই পায়নি, তিনি নাকি অসুস্থ ছিলেন। এখানে ত্রাণ তৎপরতাও কি হয়েছে সেগুলো নিয়েও নানা ধরনের অনেক প্রশ্ন আছে। অতএব যে কথাটি সরকার প্রধান বলেছেন, 1 নম্বর হচ্ছে যে জনপ্রতিনিধি সেখানে কাজ করার সুযোগ রাখা হয়নি। দ্বিতীয়ত, কাজ করলে তারা কি দিয়ে কাজ করবেন, তাদের কাছে ত্রাণ সামগ্রী আছে কিনা, এবং তারা সেই দলীয় তালিকা বা দলীয় নেতা কর্মীদের প্রভাবে উঠতে পারবেন কিনা, এটাই কিন্তু বড় সমস্যা। তৃতীয়ত, যেভাবে কিছু আত্মসাতের ঘটনা ধরা পড়েছে, সেটাও তো একটা খুব বিড়ম্বনাকর পরিস্থিতি। অতএব আমার মনে হয় যে সরকারের সিদ্ধান্তগুলো যেহেতু এক জায়গা থেকে হচ্ছে, এক জায়গা থেকে হওয়ার পরিবর্তে আমার মনে হয় যে এটা অনেক। জনাব শওকত মাহমুদ, বিপরীতে একটি ছোট্ট প্রশ্ন যদি 1-2 লাইনে উত্তর দিতেন। সরকার তো তার দায়িত্ব আসলে যতটুকু পালন করবার চেষ্টা করেছে, আপনারা যারা আছেন সমালোচনা করছেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো আসলে দায় আছে, সব দায় তো একা সরকারের না। আপনি যদি এক লাইনে বিশ্লেষণ করতেন, তারা কি তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে? তাদের দায়িত্ব হচ্ছে ত্রাণ সামগ্রী যথাসম্ভব বিতরণ করা, তাদের উদ্যোগে সেটা তারা করেছে, কিন্তু প্রশাসনিক দায়ভার যেটা, সেটা তো বিরোধী দল নিতে পারবে না। তার মানে এই করোনা পরিস্থিতিতে বাকি রাজনৈতিক দলগুলোর অবস্থান আপনার কাছে, আপনার দৃষ্টিতে সন্তোষজনক মনে হয়েছে? সব রাজনৈতিক দল না, প্রধান রাজনৈতিক দল বিএনপি
তারা কিন্তু যথেষ্ট তারা সংহতিকরণ করেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বলা হয়নি, যে বিএনপি সরকারের যে প্রস্তাব রেখেছিল, কিন্তু সরকার সে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাইনি বা বাস্তবায়নের জন্য কি করা যায় আলোচনার জন্য ডাকেনি। অর্থাৎ এটা আমার মনে হয় সরকারের এটা একক যাত্রা। এবং এই সরকার ব্যাপারে আসলে জনাব শফিউল আলম ভূঁইয়া কি মনে করছেন? একই প্রশ্ন তার কাছেও, যদি ছোট্ট করে আমাদেরকে উত্তরটি দিতেন। আসলে এখন আমরা তো সরকারের সমালোচনা করব, নিন্দা করব, তবে সরকার যে ভালো কাজ করেছে সেটার যদি প্রশংসা না করি তাহলে আমাদের সমালোচনাটা কিন্তু মানুষ নিবে না, এটা একপাক্ষিক হয়ে যাবে। কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার যে নেতৃত্ব, তিনি যেভাবে এই করোনাকালীন সময়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, এটা সকলেই স্বীকার করে। ইভেন যারা বিএনপি রাজনীতি সক্রিয়ভাবে করে তারাও আমার সাথে কথায় স্বীকার করে সরকার ত্রাণ দিয়েছে। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, সেগুলো আমরা জেনেছি। কিভাবে সেগুলো কিন্তু আমরা জেনেছি, পুলিশ তাদেরকে যখন গ্রেফতার করেছে, যখন সরকার ব্যবস্থা নিয়েছে, তার মাধ্যমে আমরা জেনেছি। তারপরে সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে 2,500 টাকা করে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে এখনো সেটা চলমান আছে। যাদের অ্যাকাউন্ট গুলোকে ভেরিফাই করতে পেরেছে সেখানে টাকা সরকার সরাসরি পাঠিয়ে দিয়েছে। সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে জনগণের কাছে, যারা প্রান্তিক জনগণ, যাদের সাহায্যটা সত্যিকার অর্থেই দরকার, তাদের কাছে পৌঁছে দেওয়া। সেই সরকারের চেষ্টাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু বা মাধ্যম কিন্তু জনপ্রতিনিধিরা। একেবারেই যদি ছোট্ট করে বলতেন, জনপ্রতিনিধিদের তৎপরতা একেবারে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ কি বলে? এই করোনাকালীন সময় আশানুরূপ ছিল কিনা? আমি একটু শেষ করি যে আমি শওকত ভাইয়ের মুখেই শুনলাম যে বিএনপি ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে। আমি অবশ্য অন্য কোনো গণমাধ্যমে বা আমি ব্যক্তিগতভাবে এটা লক্ষ্য করিনি। এখন জনপ্রতিনিধিদের তো অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু আমরা একটা বড় সংখ্যক জনপ্রতিনিধিদেরকে এলাকায় অনুপস্থিত দেখেছি এবং জনগণের পাশে দাঁড়াতে দেখিনি। এবং সেই কারণেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেমন আহ্বান জানিয়েছেন, বিভিন্ন সময় উনি আহ্বান জানিয়েছেন। এখন যারা জনগণের পাশে দাঁড়াননি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এটাই হচ্ছে সত্য। তো এখনো যে জনপ্রতিনিধিরা তাদের এলাকায় যাননি, জনগণের খোঁজ খবর নেননি, বিলম্বে হলেও তারা সেই কাজটি করতে পারেন, সেটি তাদের কাছে প্রত্যাশিত। জি, আমাদের আরো কিছু হাতে সময় আছে, যদি আরো কোনো কিছু যুক্ত করতে চান জনাব শফিউল আলম ভূঁইয়া, গণপরিবহনের ক্ষেত্রে বিশেষ করে, কারণ আজকে আমরা জানি যে গণপরিবহনের ক্ষেত্রে যে বিষয়টি আমি আবারও বলবো, সেটি হচ্ছে যে এই যে ভাড়াটি 80% সুপারিশ করা হলো, সেই ভাড়াটি আপনি যেটি বলছিলেন যে একপাক্ষিক ভাবেই সুপারিশ করা হয়েছে, সেই সুপারিশটি পুনর্বিবেচনা করা এখনো একদিন সময় আমাদের হাতে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচল করবে, সেটি কিভাবে তারা এনশিওর করবে? তাদের হাতে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট আছে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি কিনা? কারণ পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক দুই পক্ষই কিন্তু চাইবে যত বেশি সংখ্যক যাত্রী নেওয়া যায়। পাশাপাশি আবার যে যাত্রীরা এই গণপরিবহনে চলাচল করবেন, তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা সবচাইতে খারাপ। তো সেই অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে আমি সড়ক এবং জনপথ পরিবহনের দায়িত্বে যেই মন্ত্রণালয় আছে তাদেরকে আমি আহ্বান জানাবো যে তাদের এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার। তবে যে প্রস্তাবটি এসেছিল সেটি হলো যে 1 সপ্তাহ দেখার পরে ভাড়াটি বাড়ানো যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে, অথবা 80% জায়গায় 40% করা যায় কিনা। কারণ হচ্ছে যে এটি সত্য যে দীর্ঘদিন ধরেন 66 দিন গণপরিবহন বন্ধ থাকার ফলে পরিবহন শ্রমিক এবং মালিকরাও এক ধরনের লোকসানের শিকার হয়েছেন, তাদেরকেও। এবং একই সাথে আমাদের প্রত্যাশা থাকবে শুধু নজর সড়কে নয়, রেল এবং নৌয়েও যেন সব বিধিবিধানগুলো মেনেই আসলে যানবাহনগুলো চলাচল করে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আয়োজন শেষ করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিটো টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।